প্রণয়ের ঘোর রাত। আরাফাত আদনান সামি। পর্ব 16 থেকে 18। স্নিগ্ধতায় মোরা এক সোনালী সকাল। চারদিক নিসর্গের মিষ্টিমধুর আবেশে ভেসে যাচ্ছে পাখিদের কিচিরমিচির, হালকা বাতাসের মৃদু পরশ, আর প্রভাতের কোমল আলোয় ঝলমল করছে পুরো চৌধুরী ভিলা। ঘড়ির কাঁটা তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। রান্নাঘরের ভেতর থেকে ভেসে আসছে সুগন্ধি ধোয়া। মাহিমা চৌধুরী ও সায়রা চৌধুরী জনের সকালবেলার প্রস্তুতিতে ব্যস্ত। পাত্রের টুনটান শব্দে যেন সুরের মূর্ছনা বেজে উঠেছে পুরো ঘর জুড়ে। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজার সামনে এসে থামল রোহিত। চৌকাঠে হেলান দিয়ে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, বড় আম্মু, কৌশিক ভাইয়া কোথায়? মাহিমা চৌধুরী হাঁড়িতে ঢাকনা চাপিয়ে উত্তর দিলেন, আরো ঘন্টা খানেক আগে নাস্তা করে চলে গেছে অফিসে। রোহিত একদমে বলল, ও শিট, কিন্তু বড় আম্মু, ভাইয়ার না আজ দেশটার সময় যাওয়ার কথা ছিল। কি হয়েছে রোহিত? কোন দরকার? না বড় আম্মু, তেমন কিছু না। কথাটা বলেই একটু থামল সে। তারপর নিজের মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আম্মু, তিয়াশা কোথায়? ওকে কোথাও দেখছি না যে। সায়রা চৌধুরী তরকারি নাড়া দিতে দিতে শান্ত গলায় বললেন, গতকাল সন্ধ্যার দিকে তার কোন এক বান্ধবীর বাড়িতে গেছে। সেখানে 1-2 দিন নাকি থাকবে। রোহিতের মুখ গম্ভীর হয়ে গেল। এই জ্বর শরীর নিয়ে তুমি ওকে যেতে দিলে কেন? একবার বাড়িতে আসুক খালি। সায়রা হেসে ফেললেন একটু। তুমি জানো না তোমার বোন কেমন? কারো কোন কথা শুনে নাকি? রোহিত দাঁত চেপে বলল, একবার আসুক, তারপর বুঝাচ্ছি আমি। মাহিমা চৌধুরী এবার হালকা ধমকের সুরে বললেন, হইছে হইছে, তোমাকে এত উকালতি করতে হবে না। রোহিত আর কিছু বলল না। মুখে একটাও কথা না বলে নিঃশব্দে সোজা নিজের রুমের দিকে হাঁটা শুরু করল। করিডোরটা তখন বেশ নিরবধ, পাশের দেয়ালে ঝোলানো আলোর ছায়া দুলছে হালকা বাতাসে। ঠিক তখনই হঠাৎ এক ঝটকা ধাক্কা। রোহিতের হাতে থাকা ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল, সামলে নিতে গিয়েই দেখল একজন মেয়ে তার সাথে ধাক্কা খেয়ে ঠিক তার সামনে মেঝেতে পড়ে আছে। মুহূর্তের মধ্যে জনের চোখাচোখি। নীল রঙের শাড়ি পরা মেয়েটি, ফর্সা ত্বক, চোখে একরাশ বিস্ময়, আর চুলগুলো এলোমেলো হয়ে মুখ জুড়ে ছড়িয়ে আছে, যেন কোনো দৃশ্যমান বিশৃঙ্খলার মধ্যেও এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে সেখানে। রোহিত হতবাক হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। এই মেয়েকে সে আগে কখনো দেখেনি চৌধুরী বাড়িতে। হে এই অচেনা রমণী? মেয়েটি বিরক্ত স্বরে চোখ পাকিয়ে বলল, আজব লোক তো আপনি। চোখ নেই নাকি? দেখে চলতে পারেন না? রোহিতের মুখে কোনো সাড়া শব্দ নেই। সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, চোখ দুটো শুধু সেই মেয়েটির মুখেই নিবন্ধ, যেন চোখের পলক ফেলতেও ভুলে গেছে। মেয়েটি কপালে বিরক্তি নিয়ে হঠাৎ একটু চেঁচিয়ে উঠল, চোখের সাথে কি কানো গেছে নাকি? শুনতে পাননি কি বললাম? এইবার যেন হুঁশ ফেরে রোহিতের। বিহ্বল কণ্ঠে আমতা আমতা করে বলল, সরি সরি, আসলে আমি। তার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি তীক্ষ্ণ গলায় বলে উঠল, মেয়ে দেখলেই খালি শরীরের সাথে ধাক্কা খেতে ইচ্ছে করে, তাই না? রোহিত চোখ বড় বড় করে তাকালো মেয়েটির পানে। আপনার কোথাও একটা ভুল হচ্ছে আসলে। কি আসলে? আসলে এখন তো হাজারটা বাহানা দিবেন জানি। আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করেই চিনি। ধাত। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। রোহিত এবার একটু কড়া গলায় বলল, ও হ্যালো মিস, আমি জেনে বুঝে কিছু করিনি। তাই শুধু শুধু আমাকে দোষ দেবেন না। বলেই সে মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, হাতটা ধরে উঠুন। মেয়েটি তার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে ঠান্ডা গলায় বলল, থ্যাঙ্কস, আপনার সাহায্যের কোনো দরকার নেই আমার। বলেই মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। হালকা নিচু হয়ে হাত দিয়ে শাড়ির ভাঁজগুলো ঠিক করতে লাগলো। রোহিত তখনও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠিক সেই মুহূর্তে পাখার মৃদু বাতাসে মেয়েটির পিঠে থাকা শাড়ির আঁচলটা সরে গেল। আঁচল সরতেই তার ফর্সা পিঠের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে পড়ল। রোহিতের দৃষ্টি অনিচ্ছাকৃতভাবেই সেই দিকে স্থির হয়ে রইল। গলা শুকিয়ে এল, একটানা কয়েকবার শুকনো ঢোক গিল সে। মেয়েটি যখন সোজা হয়ে দাঁড়ালো, চোখ তুলে রোহিতের দিকে তাকিয়ে বেশ চমকে গেল। ভ্রু কুঁচকে বলল, আপনি এখনো এখান থেকে যাননি? আর এইভাবে আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? রোহিত গলার ভেতর শুকনো ঢোকটা জোর করে গিলে ফেলল। তারপর কিছু বলতে না পেরে চোখের ইশারায় কি যেন বোঝানোর চেষ্টা করল।
মেয়েটি মুখে স্পষ্ট বিরক্তির ছাপ নিয়ে বলল, চোখ দিয়ে কি ইশারা করছেন? মুখ নেই আপনার? রোহিত আবারও একটা শুকনো ঢোক দিলে ফিসফিস করে বলল, না মানে, আপনার দেখা যাচ্ছে। মেয়েটি ভ্রু কুঁচকে বলল, হোয়াট? রোহিত এবার কুণ্ঠিত ভঙ্গিতে আঙুল তুলে ইশারা করে বলল, না মানে, ওই যে আপনার ইয়েটা দেখা যাচ্ছে। মেয়েটির রোহিতের আঙুলের দিক অনুসরণ করে তাকাতেই হঠাৎ বুঝে উঠল বিষয়টা। মুহূর্তেই সে লজ্জা আর রাগে শরীরের আঁচল দিয়ে নিজেকে ঢেকে নিল। পরের মুহূর্তেই ঘর কাঁপিয়ে চিৎকার করে উঠল, তিয়াশা! মেয়েটির এমন চিৎকারে তিয়াশার রুম থেকে দৌড়ে হলো রুমে প্রবেশ করল, শরীরে জ্বরের মতো দুর্বলতা থাকলেও পায়ে শক্তি রাখল। মেয়েটির রোহিতের একদম কাছে এসে এক হাত দিয়ে রোহিতের কলার চেপে ধরে আঙুল তুলে একটু রাগান্বিত স্বরে বলল, ইউ। রোহিত তৎক্ষণাৎ সরল ভঙ্গিতে সরে গিয়ে বলল, সরি, সরি, সরি। ততক্ষণে তিয়াশা মেয়েটার পাশে এসে দাঁড়ালো, কণ্ঠে সতর্কতার আভাস নিয়ে বলল, নিধি, কি করছিস? ছাড় আমার ভাইয়াকে। কিন্তু নিধির তিয়াশার শব্দগুলো যেন তার কানে পৌঁছাল না। নিধি রোমন্থিত হয়ে বলল, অসভ্য, শয়তান, বাদর, বেয়াদব লোক একটা। রোহিত যেই কিছু বলতে যাবে ঠিক তখনই তিয়াশা কণ্ঠ উঁচিয়ে বলল, কি হচ্ছে টা কি নিধি? ছাড়, ছাড় ভাইয়াকে। আর একদম আমার ভাইয়া নিয়ে উল্টো পাল্টা কিছু বলবি না, ছাড়। তিয়াশার ইশারায় নিধি কিছুটা অবাক হয়ে রোহিতের কলার ছেড়ে দিল। সাথে সাথে তিয়াশা একটু সতর্ক স্বরে বলল, নিধি, শান্ত হয় এবার। এইসব কি ভাইয়া? রোহিত যেন কিছুটা সংশয় হতো, সে চেষ্টা করল ব্যাখ্যা দিতে, আমার কোন দোষ নেই, আমি শুধু বলছিলাম যে উনার কিন্তু রোহিতের বাক্য শেষ হওয়ার আগেই নিধি তার মুখ চেপে ধরল। চোখের রাগ, কণ্ঠে বিড়বিড় রাগান্বিত স্বরে সে বলল, অসভ্যতামিরও তো একটা লিমিট থাকা দরকার, নাকি? এখন কি নিজের বোনের সামনে এই কথা বলবেন? মাথায় একটুও খুলি নেই, নাকি সবটা গোবর ভর্তি? রোহিত নিধির হাতটি তার মুখ থেকে সরাল। অচেনা উত্তেজনা আর ব্যস্ত অনুভূতির মধ্যে সে ঠিক কি বলবে বা কি করবে তা নিয়ে এক ধরনের দ্বিধা অনুভব করছিল। নিধির দিকে তাকিয়ে রোহিত কিছুক্ষণ নিঃশব্দে স্থির হয়ে থাকল, যেন শব্দ খুঁজছে নিজের ভেতর থেকে। শেষে বিড়বিড় করে বলতে শুরু করল, তিয়াশা যে জিজ্ঞেস করলো, এখন না বললে তো ভাববে আমি কি না কি করে বসে আছি আপনার সাথে। বলদ! আপনার মতো বলদ আমি আমার জীবনে একটাও দেখি নাই, বলদ কোথাকার। একদম চুপ থাকবেন, তিয়াশা যেমন চায় তাই বলুক, কিন্তু ভুলেও যদি আপনি কিছু বলেন রে নিচ বরাবর এমন একটা লাথি দেব, কেঁদে কুল পাবেন না। পাশ থেকে তিয়াশা আবার প্রকুচকে বলল, এই তোরা কি বিড়বিড় করছিস রে? তিয়াশার কণ্ঠে চমকে উঠল জন। তড়িঘড়ি করে নিধি রোহিতের কাছ থেকে সরে এসে তিয়াশার কাছে দাঁড়িয়ে পড়ল। নিধি, তুই কি আমার ভাইকে আগে থেকেই চিনিস নাকি? নিধি বিরক্ত স্বরে উত্তর দিল, কেন রে, তোর ভাইকে আগে থেকেই চিনতে হবে এমন কোনো কথা কোথাও লেখা আছে নাকি? তিয়াশা ভ্রুকুটি কুচকিয়ে বলল, তুই আর তোর তোত্তারামি আর সহ্য হচ্ছে না দুইটোই, এখন এখান থেকে বিদায় হো। নিধি একটু ক্ষুব্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, দোস্ত, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? না, আমার কিউট বান্ধবী তোকে তাড়াচ্ছি না, বাড়ি থেকে বের করে দিচ্ছি। এখন এখান থেকে চলে যা, কাল কলেজে কথা হবে, যা। নিধি ভ্রুকুচকে বলল, হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। জ্বর সেরে গেলে কলেজে আসিস, বাই। বলেই নিধি চলে যেতে লাগলো। যেতে যেতে রোহিতের দিকে ভ্রুকুচকে তাকিয়ে সোজাসুজি একটা মুখ খিচে ভেঙচি কাটালো। রোহিত তা দেখে রাগান্বিত চাহনি নিক্ষেপ করল নিধির দিকে। নিধি তা দেখেও না দেখার ভান করে আর পিছনে ফিরে না তাকিয়ে সোজা চলে গেল। তিয়াশা সবটা অবাক দৃষ্টিতে দেখছিল। অতঃপর সে ধীরে বলল, কি ভাইয়া হুমুম? রোহিত একটু হালাফালা করে, এটা তোর বান্ধবী না বন্ধুরে? তিয়াশা চোখ কুচকে জিজ্ঞেস করল, তাতে তোমার কি? রোহিত আনমনে বিড়বিড় করে বলল, কি চাঁচ মাইরি? তিয়াশা ভ্রুকুচকে বলল, কি বললে? কই কিছু না তো। ঠিক আছে। তারপর রোহিত কিছুটা উৎসাহ সহকারে জানতে চাইল, আগে তুই এটা বল, এই পাকা মরিচ কোথা থেকে তুলে আনলি? তিয়াশা স্বাভাবিকভাবে উত্তর দিল, বাড়ি থেকে। আরে না, আমার কথার মানে হলো এর বাড়ি কোথায়? বাড়ি দিয়ে তোমার আজ কি শুনি? না কিছু না। আর একটু আগে আম্মুর কাছ থেকে শুনলাম
তুই তোর কোন বান্ধবীর বাড়িতে গেছিস 1-2 দিন থাকার জন্য? হ্যাঁ, গেছিলাম নিধিদের বাড়িতেই। কিন্তু ওদের পুরো বাড়ি রং করাচ্ছে, তাই চলে আসছি। ও আচ্ছা। উপরে যা, বিশ্রাম করে গিয়ে। হ্যাঁ, যাচ্ছি। যেতে যেতে হঠাৎ সে মুচকি হেসে আবার সতর্কভাবে বলল, ভাইয়া সাবধান, মেয়ে কিন্তু খুব ডেঞ্জারাস। তবে রে, বাঁচাও আম্মু। তিয়াশা চিৎকার করে বলল, এবং সঙ্গে সঙ্গে জোরে এক দৌড় দিল। তিয়াশা চলে যেতেই রোহিত কি যেন একটা ভেবে মুচকি হেসে নিজের রুমের দিকে চলে গেল। দুপুর বিকাল স্কিপ। রাত প্রায় 11টা। অফিস থেকে সবেমাত্র বাড়িতে ফিরেছে কৌশিক। ভীষণ ক্লান্ত লাগছে তাকে। চোখ মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। বাড়িতে ঢুকেই কোন দিকে না তাকিয়ে আগে সোজা নিজের রুমে চলে আসে কৌশিক। কিছু না ভেবে হাতে তোয়ালে নিয়ে সোজা শাওয়ার নিতে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর শাওয়ার শেষ করে তোয়ালে মুড়ে বের হলো কৌশিক। এমন সময় হঠাৎ পুরো রুমটা অন্ধকার হয়ে গেল। অন্ধকারের সঙ্গে সঙ্গে কৌশিক লক্ষ্য করল, পুরো রুমটি সুন্দরভাবে সাজানো হয়েছে লাল ও নীল রঙের ছোট বড় মোমবাতি দিয়ে। ঠিক সেই মুহূর্তে বেলকনি থেকে ভেসে আসতে লাগলো মিষ্টি কণ্ঠে গনগুন করা গান। কৌশিক তা শুনে আস্তে আস্তে বেলকনির দিকে এগোতে লাগলো। বেলকনিতে পা রাখতেই কৌশিকের চোখ কপাল বরাবর উঠে গেল। তার সামনে বসে মোমবাতি জ্বালাচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে এক রমণী। রমণীর পরনে লাল শাড়ি, পায়ে আলতা, নুপুর পরা, 2 হাতে লাল চুড়ি। কোমরে সোলানি কোমরবন্ধনী, ঠোঁটে লাল লিপস্টিক, কানের ঝুমকো দুল, যা পেছনের চুলের সঙ্গে বেঁধে রাখা। হাঁটুর সমান চুলগুলো মুক্ত, মৃদু বাতাসে কয়েকটি চুল কৌশিকের মুখে এসে পড়ল। সঙ্গে সঙ্গে কৌশিক চোখ বুজে ফেলল। চুল থেকে ভেসে আসছিল সেই পরিচিত মিষ্টি ঘ্রাণ, যা সে আগে বহুবার অনুভব করেছে। কৌশিকের আর চিনতে দেরি হলো না, এর রমণী তার মায়াবতী, কৌশিক নীর চৌধুরীর মায়াবতী। কিন্তু এই সময়ে হঠাৎ এত রাতে মায়া এখানে কিভাবে এসেছে? কৌশিক ধীরে ধীরে তার দিকে এগোলো, রমণীর কাঁধে আলতো করে হাত রেখে নরম স্বরে বলল, মায়া, তুই? মায়া লাজুকতার ন্যায় নামিয়ে মুখটা নিচু করে আস্তে আস্তে চোখ খুলে তাকালো কৌশিকের দিকে। যেই তাকালো, অমনি সাথে সাথে আচমকা খিচে চোখটা বন্ধ করে জোরে এক চিৎকার দিয়ে উঠল। আ আ। চিৎকারের সঙ্গে সঙ্গেই মায়া জ্ঞান হারিয়ে পড়ে গেল সোফার ওপর। কৌশিক কিছুই বুঝতে পারল না। হতভম্বের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল মার দিকে। ঠিক যখন ওর কাছে যাবে, তখন হঠাৎ পায়ে যেন কিছু একটার বাধা অনুভব করল। নিচে তাকাতেই কৌশিকের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। দৃশ্যটা দেখা মুহূর্তেই তার মুখ লাল হয়ে উঠল লজ্জায়। সে শুকনো গলায় দুবার ঢোক গিলল, অতঃপর বিড়বিড় করে বলল, না, নেই। পরনে তোয়ালে নেই। তাড়াতাড়ি নিচ থেকে তোয়ালেটা তুলে আষ্টেপৃষ্ঠে শরীরের সাথে জড়িয়ে নিল কৌশিক। তারপর এক চিলতে দুষ্টু হাসি হেসে বিড়বিড় করে বলল, আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেল। বেচারি। একটু থেমে মার দিকে ঝুঁকে মুচকি হেসে মৃদু স্বরে বলল, তোর ভাগ্যটা সত্যি ভালো রে মায়া। বিয়ের আগেই বিনা টিকিটে সিনারি দেখে নিলি। বিয়ের আগে এমন সিনারি দেখার ভাগ্য কয়টা মেয়েরই বা হয় বল। আর এই অবস্থায় নিজেকে কন্ট্রোল করাও বড্ড দায়রে আমার মায়াবতী। তাই উঠো এবার। বিনা টিকিটে সিনারির শো বন্ধ হয়ে গেছে রে, মরি উঠো। প্রায় ঘন্টা খানিক পর মার জ্ঞান ফিরল। নিস্তব্ধ ঘরটায় জানালার ফাঁক দিয়ে ঢোকা নরম আলো তার মুখে পড়ছে। আস্তে আস্তে চোখ মেলে চারপাশে তাকালো সে। মাথা কেমন ঘুরছে, শরীর ভারী লাগছে। কিছুটা বিভ্রান্ত স্বরে জিজ্ঞেস করল, আমি কোথায়? এটা কার রুম? সোফায় বসে থাকা কৌশিক চমকে উঠল। মার চোখ খোলা দেখে একটু স্বস্তির হাসি ফুটল তার মুখে, কিন্তু পরক্ষণেই একটা অজানা লজ্জায় দৃষ্টি নামিয়ে নিল। তবুও সাহস সঞ্চয় করে উঠে হেল মার পাশে। মায়া নিভু নিভু চোখে তাকালো তার দিকে, কণ্ঠে হালকা কাঁপুনি। আমি কোথায়? কে আপনি? আমাকে এখানে কেন এনেছেন? কে আপনি? কৌশিকের ভ্রু কুঁচকে গেল। ঠোঁটে তির্যক হাসি টেনে গম্ভীর স্বরে বলল, মাই ড্রামা কুইন, ড্রামাটা এবার বন্ধ করো। রুমটা দেখে চিনতে পারছো না? এটা আমার রুম। যা কয়দিন পর আমার থেকে আমাদের রুম হবে বুঝলি। কৌশিকের কণ্ঠের কঠোরতা মার ভেতরে যেন হালকা কাঁপন তুলল। সে তাড়াতাড়ি উঠে বসল, চুলগুলো ঠিক করতে করতে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন, দেওয়ালে ফ্রেমে ঝোলানো কিছু ছবি,
এক কোণে রাখা গিটার সবই কৌশিকের পরিচিত গন্ধে ভরা। কিছুক্ষণ চুপ করে থেকে হালকা অভিমানের সুরে বলল, এমন করে বলার কি আছে? একটু শান্তভাবে কথা বলা যায় না? কৌশিক তাকিয়ে রইল তার দিকে। মনে মনে বিড়বিড় করে বলল, এটা কি হলো? ও কিভাবে এমন স্বাভাবিকভাবে কথা বলছে? ওর তো এতক্ষণে লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাওয়ার কথা, কিন্তু ওর মুখে একটুও লজ্জার ছাপ নেই কেন? একটু আগের ঘটনা ওর মনে নেই নাকি? তার চোখে বিস্ময়, মুখে অল্প কৌতুকের ছায়া। মার দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলল, আচ্ছা মায়া, তোর কিছু মনে নেই? কিসের কথা বলছেন আপনি? তোর একটুও লজ্জা করছে না আমার সঙ্গে কথা বলতে? মায়া ভ্রকুচকে বলল, আপনার সঙ্গে কথা বলতে কেন লজ্জা করবে শুনি? না এমনি বললাম। এ কথা বলে কৌশিক চুপ হয়ে গেল। মায়াকে আচোখে দেখে সে মনে মনে বিড়বিড় করতে লাগলো, আশ্চর্য, এত কিছু ঘটে গেল আর কিছুই মনে নেই। উফ, আমিও না, নিশ্চয় লজ্জা পাবে বলে এমন ভাব করছে। ঠিক সেই মুহূর্তে মায়া হঠাৎ জোরে চেঁচিয়ে উঠল, আ কৌশিক ভাইয়া, বাঁচান! আ চিৎকারের সঙ্গে সঙ্গেই মায়া কৌশিককে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। শার্ট খামচে ধরে সে নিজের মুখ লুকাল কৌশিকের বুকে। কৌশিক মার চিৎকার শুনে ভয় পেয়ে গেল। সাথে সাথে বলল, কি হয়েছে মায়া? মায়া কৌশিকের বুক থেকে মাথা না উঠেই বলল, সরান আগে ওদেরকে। কাদের সরাবো? এখানে তুই আর আমি ছাড়া কেউ নেই। না আছে। কি? বলেই কৌশিক রুমের চারিপাশের নজর বুলাল, অতপর আবার বলল, কই কোথাও তো কেউ নেই। না আছে। কে? ইঁদুর। কি? হ্যাঁ, দুটো বড় বড় ইঁদুর আছে এখানে। মায়া এখনো কৌশিকের বুক আকড়ে ধরে মুখ গুজে আছে। কৌশিক মার কাঁধে হাত রেখে বলল, এখানে তো কোনো ইঁদুর নেই। আর যে চিৎকার দিছস, থাকলেও এতক্ষণে তোর চিৎকার শুনে বিনা টিকিটে বাংলাদেশ থেকে উগান্ডা চলে গেছে। এত জোরে কেউ চিৎকার দেয়? কৌশিক কথাটা বলা মাত্রই মায়া তার বুকের বাম পাশের সজোরে একটা কামড় বসিয়ে দিল। কৌশিক তীব্র ব্যথা অনুভব করল। আ মায়া, কি করছিস? ছাড়া, এটা তোরটার মতো কোনো কাজের না। কামড় বসালেও কোনো লাভ হবে না, মায়া। ছাড়, ব্যথা পাচ্ছি তো। মায়ার সাথে সাথে কৌশিকের বুক থেকে মুখ তুলে নিয়ে বিছানার এক কিনারে গিয়ে বালিশ বুকে গুজে বসল। মায়া শর্তেই কৌশিক শার্টের আরো কয়েকটা বোতাম খুলল। কামড় বসানো স্থানের রক্ত জমে গেছে, সাথে গোল করে চারিদিকে ধারালো দাঁতের চিহ্ন। কৌশিক শার্ট সরিয়ে মায়াকে দেখিয়ে বলল, দেখ, কি করেছিস? এগুলো কি তোর দাঁত না, করাতশালী রাক্ষসী রানী কটকটি? আরেকটু হলে তোর দাঁতগুলো সব বুকে ঢুকে যেত। এভাবে কেউ কামড় দেয় নাকি? মায়া ভ্রকুচকে বলল, বেশ করেছি। চুপ শালি। যা মজা করার করে নে, এই তো আর কয়টা দিন, সময় আমারও আসবে যেই বরাবর কামড়টা বসালি না ঠিক সেই বরাবর কামড় দিয়ে সুধে আসলে তুলে নিব দেখিস শালি। ছি, কিসব কথাবার্তা! মুখে লাগাম লাগান, অসভ্য! চুপ শালি, একদম চুপ। আর আমাকে আগে এটা বল, ইঁদুর দেখে এমন কেউ চিৎকার দেয়? কৌশিকের কথা শুনে মায়া সব ভুলে একটু বাচ্চা শুভ স্বরেই বলল, কি করব কৌশিক ভাই, আমি ভীষণ 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 ভীষণ। কৌশিক গম্ভীর কণ্ঠে বলল, মরি ভীষণের পরে বল। মায়া ঠোঁটগুলো বাঁকিয়ে বলল, জানেন কৌশিক ভাই, আমি ভীষণ ভয় পাই ইঁদুর দেখে। তখন দেখেননি ইঁদুর আমার কাছে ছিল বলে ভয়ে কিভাবে অজ্ঞান হয়ে গেছিলাম। হোয়াট? কি হয়েছে? মানে ইঁদুর দেখে তখন জ্ঞান হারিয়েছিলি? হ্যাঁ, আর তাও দুটো বড় বড় ইঁদুর ছিল, তাই বেশি ভয় পেয়ে গেছিলাম আমি। কৌশিক মার কথা শুনে ঠাস করে কপালে হাত রেখে দিয়ে বলল, ছির মাইরি! কি হলো কৌশিক ভাই? কিছু না। কিছু তো হয়েছে। কৌশিক ভাই বলেন না। যা হবার তা তো হয়ে গেছে। বাদ দে। এই আমি অজ্ঞান অবস্থায় আপনি আবার আমার সাথে উল্টো পাল্টা কিছু করেননি তো? ধাত চুপ থাকতো। তোর সাথে আমি আর কি করব? যা হবার তো সব আমার সাথেই হয়, তবে মানতে হবে খাসা একখান কপাল আমার। মায়া কোষের এই কথায় তেমন গুরুত্ব না দিয়ে বলল, এই রুমে আপনার মতো একটা জলজন্তুর সার থাকে, এটাই কি যথেষ্ট নয়? সাথে ইঁদুর পালার কি দরকার? এমন সময় মার মুখ থেকে এই কথা শুনে খুশির মাঝে কৌশিক বেশ রেগে গেল। মার পানে রক্তিম চক্ষু নিক্ষেপ করে ধমকের স্বরে বলল, থাপ্পড় চিনিস?
এক থাপ্পড়ে 4-8-32 পার্টি খুলে হাতে ধরিয়ে দিব। মায়া কৌশিকের ধমকে থতমত খেয়ে গেল। আকরে ধরল বালিশ, সাথে সাথে চোখ বেয়ে গড়িয়ে পড়ল ফোটানো নাচল। কৌশিক তা দেখে বেশ অবাক হয়ে গেল। প্রতি কথায় এত মুড সুইচিং হয় কিভাবে এই মেয়ের? মনে মনে ভাবল কৌশিক। কৌশিক সাথে সাথে মায়ের কাছে এসে বসল। হাত দিয়ে চোখ মুছে দিতে চাইলে মায়া বলল, একদম ছোবেন না আমায়। আপনি একদম ভালো না। আপনার সঙ্গে এখন থেকে কোনো কথা নেই আমার। আপনার সঙ্গে এখন থেকে আই। কিন্তু আমি তো তোর সাথে আই করব না। না করলে নাই, কিন্তু আমি আর আপনার সাথে কথা বলবো না। থাকেন আপনি আপনার রুমে। বলেই মায়া যেই বিছানা থেকে উঠে চলে যেতে যাবে অমনি কৌশিক মার এক হাত ধরে নেয়, সাথে সাথে এক হেঁচকা টানে মায়াকে তার কোলে বসিয়ে দিয়ে বলল, আমার পারমিশন ছাড়া কোথায় যাওয়া হচ্ছে শুনি? ছাড়ুন আমার হাত, আমার ব্যথা লাগছে। সরি সরি সরি, আপনার সাথে কোন কথা নাই, ছাড়ুন আমায়। সরি বললাম তো। বললাম না ছাড়ুন আমায়। যা আর ধমক দিব না। এবার তো। কৌশিকের কথাটা টান দিয়ে মায়া অভিমানী স্বরে বলল, না এইভাবে ক্ষমা করব না। তাহলে একটা গান বলেন, তাহলে করব, না হলে করব না। ওহ এই ব্যাপার, এটা তো আমার বা হাতের খেলার দ্বারা এখনই বলছি। এই না না, শুধু গান গাইলেই হবে না, সাথে আমার একটা শর্ত আছে। না না, আমি কোন শর্ত মর্ত মানতে পারবো না। আপনার সাথে না আই করলাম। ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। শুনছি তো তোর বাল, বল কি তোর শর্ত? এমন একটা গান গাইতে হবে যেই গানের মাধ্যমে আপনি আমাকে প্রপোজ ও করবেন, আর আপনার গানও বলা হয়ে যাবে। আর হ্যাঁ, উল্টো পাল্টা গান বললে চলবে না কিন্তু, না হলে। আরে আরে বলছি তো আমি। এমন কোনো গান আছে নাকি নেই তা ভাবার সুযোগ তো দিবি নাকি? অনলি 5 মিনিটস, ওকে? ওকে। বলেই কৌশিক ভাবতে শুরু করে দিল। এমন কি গান আছে যেটা দিয়ে গান আর প্রপোজ দুইটাই হবে? ভাবতে ভাবতে 4 মিনিট কেটে গেল। মায়া বলল, অলরেডি 4 মিনিট শেষ। আপনার কাছে আর মাত্র 1 মিনিট আছে মিস্টার। গান খুঁজতে খুঁজতে দেখছি হাবুডুবু খেয়ে যাচ্ছেন। মার কথা শুনে কৌশিকের কিছু একটা মনে পড়ল বলে। সাথে সাথে কৌশিক বলে উঠল, এই কি বললি? কেন, খারাপ কিছু বললাম নাকি? না, লাস্টে কি বললি তুই আমাকে? আমি কি গান খুঁজতে গিয়ে কি খাচ্ছি? হাবুডুবু কেন? কৌশিক এক হাত দিয়ে মার গাল আলতো টেনে দিয়ে বলল, নিজেই এক সমস্যা আবার নিজেই সমাধান, সুইটহার্ট তো আমি। কৌশিকের কথাটা শেষ হওয়ার আগেই মায়া বলল, শেষ পর্যন্ত সামান্য একটা গান খোঁজার শোকে পাগল হয়ে গেলেন নাকি? পাগল আমি নই, পাগল এবার তোকে বোনাব। গান শোনার জন্য তৈরি হো। কৌশিকের কথা শুনে মায়া প্রকুৎখাল বলল, নিশ্চয় গান না পেয়ে নিজে একটা বানাইছেন তাই না? এইসব কিন্তু একদম চলবে না বলে দিলাম। না, আমি কেন বানাতে যাব? গানটা তো আগে শুন, তারপর না হয় যা বলার বলিস। বলেই কৌশিক মার হাতটা আস্তে করে ছেড়ে দিল। কৌশিক ধীরে ধীরে উঠে দাঁড়ালো। কোণের দিকে রাখা পুরনো গিটারটা তুলে আনলো সে। কতদিন যে এই গিটারে হাত দেয়নি। ধুলো জমে গেছে তার গায়ে, কিন্তু আজ কেমন যেন গিটারটাও প্রাণ ফিরে পেল, যেন সেও জানে আজ কৌশিকের মনে কিছু বিশেষ আছে। গিটার হাতে নিয়ে মার সামনে এসে বসে পড়ল কৌশিক। গিটারের তারগুলোয় হাত বুলিয়ে নিল, যেন পুরনো বন্ধুকে নতুন করে ছুঁয়ে দেখছে। আঙুলের ডগায় কিছুটা কাঁপুনি, কিন্তু মন দৃঢ়। এতদিন বাদে বাজাতে বসেছে সে, অথচ আশ্চর্য আজ কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। দুইবার কাশি দিয়ে গলাটা একটু পরিষ্কার করল কৌশিক। এক মুহূর্তের জন্য মার দিকে তাকালো, সে তখন একদৃষ্টে তাকিয়ে আছে কৌশিকের দিকে, নিঃশব্দ, নিঃশ্বাসটাও যেন আটকে আছে কোথাও। কৌশিক হালকা হাসল। তারপর গিটারের তারে একটানা আঙুল চালিয়ে প্রথম কর্ডটা বাজাল। মৃদু সুরে ঘর ভরে উঠল। মার পানে নিবিষ্ট চোখে তাকিয়ে গভীর এক অনুভূতি নিয়ে কৌশিক গলা ছেড়ে গাইতে শুরু করল। মন খালি খালি তুই তুই করে, তুই তুই করে, তুই তুই করে। এই বুকে চোরাবালি ছুঁই ছুঁই করে, ছুঁই ছুঁই করে, তুই তুই করে। এখন আর কি করার? হয়ে যা তুইও ফেরার। প্রেমে চল হাবুডুবু খাই। দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই। সকাল প্রায় 9টা। বাইরের আকাশের রোদের মিষ্টি উষ্ণতা, হালকা বাতাসে দুলছে জানালার পর্দা। ঘরের ভেতর নরম আলো ছড়িয়ে আছে চারপাশে।
প্রায় সকাল 7টার দিকেই সূর্যের ঝাপসা আলোয় কৌশিকের ঘুম ভেঙেছিল। ঘুম ভাঙার পর থেকেই ফ্রেশ হয়ে বসেছে ল্যাপটপের সামনে, 2 ঘন্টা ধরে কি যেন খাটাখাটি করছে সে। চোখে মনোযোগ, ঠোঁটে একরকম চিন্তার রেখা। অন্যদিকে এখনো গভীর ঘুমে ছিল মায়া। রাতের ক্লান্তি শরীরটাকে যেন আরো ভারী করে রেখেছিল। কৌশিকের গানের সময় সেই মুগ্ধ সুরের ভেতরেই কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। কৌশিক অবাক হয়েছিল ঠিকই, কিন্তু মেয়েটাকে ডাকেনি। শুধু নিঃশব্দে এগিয়ে গিয়ে কোলে তুলে নিজের বিছানায় শুইয়ে দিয়েছিল মায়াকে। তার চুলগুলো কাঁধে লুটিয়ে পড়েছিল, মুখে নিষ্পাপ শান্তি। কৌশিক কিছুক্ষণ তাকিয়ে ছিল, তারপর নিঃশব্দে ফিরে এসেছিল নিজের কাছে। সূর্যের আলোয় চোখ কচলাতে কচলাতে জেগে উঠল মায়া। চুলগুলো এলোমেলো, চোখে আধো ঘুম, তবুও মুখে এক অজানা কোমলতা। মায়াকে উঠতে দেখে কৌশিক ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই হাসি মুখে বলল, সুপ্রভাত মায়াবতী। মায়া এক টান দিয়ে হাত পা ছুঁড়ে একটা বড় হাম্মি তুলল। তারপর নিঃশব্দে হেসে উত্তর দিল, সুপ্রভাত। কৌশিক ল্যাপটপে কিছু টাইপ করতে করতে মাথা না তুলেই বলল, টেবিলে কিছু ফল আর বিস্কিট রাখা আছে, ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ততক্ষণে আধো ঘুম ভাঙা চোখে বিছানায় একটু সোজা হয়ে বসল। হাঁটু জড়িয়ে হাত রাখল তার ওপরে, তারপর ড্যাবডব চোখে তাকিয়ে রইল কৌশিকের দিকে। মুখে হালকা অভিমান মিশ্রিত কোমল সুর। সারা রাত অনেক কষ্ট হয়েছে তাই না, কৌশিক ভাই? কৌশিক ভ্রু তুলল, ঠোঁটে এক চিলতে হাসি। কষ্ট কেন হবে, শুনি। মায়া ঠোঁট ফুলিয়ে ধীরে বলল, এই যে বিছানা ছেড়ে সারা রাত সোফায় কাটাতে হয়েছে। কৌশিক এবার চেয়ারে একটু হেলান দিয়ে শান্ত গলায় বলল, কে বলেছে? আমি সারা রাত তোর সাথেই একই বিছানায় ছিলাম। মার চোখ গোল হয়ে গেল। মুহূর্তেই মুখে অবাক ভাব, তারপর এক দুষ্টু হাসি চেপে রেখে বলল, ইয়ে, এত মিথ্যা কথা কেমনে বলেন? মুখ দিয়ে। মায়া ভ্রু কুঁচকে চোখ ছোট করে তাকালো। আমি কিন্তু দেখেছি আপনি সারা রাত সোফায় কাটিয়েছেন। তারপরও মিথ্যা বলে নিজেকে অসভ্য প্রমাণ করেন কেন? কৌশিক ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো মার দিকে। মুখে টানল এক চিলতে দুষ্টু হাসি, যে হাসির ভেতর খেলা করে অজস্র রসিকতা। জানি না, কিন্তু তোর সাথে অসভ্যতামি করতে আমার ভালো লাগে। তুই যখন তোর ওই মিষ্টি কণ্ঠে নরম ঠোঁট জোড়া ব্যবহার করে আমাকে অসভ্য বলিস, তখন কথাটা একদম আমার বুকে এসে লাগে। তাই ইচ্ছা করে অসভ্যতামি করি, শুধু তোর মুখ থেকে শুনবো বলে, অসভ্য। অসভ্য নীর চৌধুরী। বুঝলি, পাগলি। মায়া ঠোঁট ফুলে মুখে আধা রাগ আধা হাসি নিয়ে বলল, ইস, কত ভালোবাসা। জমায় রাখেন, ভাতের মারের মতো উতলায় পড়ে যাচ্ছে। কৌশিক হেসে উত্তর দিল, পড়তে দে। আমি তোর ভাত হতে চাই, মানা। মায়া অবাক হয়ে ভ্রুকুচকাল। মানে? মানে টানে পড়ে যা, আগে ফ্রেশ হয়ে খেয়ে নে। মায়া ঠোঁট বাঁকিয়ে গলায় একটু মিষ্টি অভিমান মিশিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি। বলেই বিছানা ছেড়ে ওয়াশরুমের দিকে হাঁটল। পেছনে ফিরে একবার তাকিয়ে দেখল কৌশিক আবার কাজে ডুবে গেছে। প্রায় ঘন্টাখানেক কেটে গেল, কিন্তু মায়া এখনো ওয়াশরুমে। কৌশিক এবার ল্যাপটপ বন্ধ করে ডেস্কে যত্ন করে রেখে দিল। হাতঘড়ি পরে দরজার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কি হলো মায়া, তোর এখনো হয়নি তোর? এত সময় লাগে নাকি? ওয়াশরুমের ভেতর থেকে মার কণ্ঠটা ভেসে এল স্বাভাবিকের চেয়ে একটু জোরেই। না কৌশিক ভাই, হাত মুখ ধুতে এসে পুরো ভিজে গেছে। আপনি একটা কাজ করেন, আমার রুম থেকে একটা শাড়ি বা থ্রি পিস নিয়ে আসেন, আমি ততক্ষণে শাওয়ার নিয়ে ফেলি। কি? আমি পারবো না। তুই তোর রুমে চলে যা। ওপাশ থেকে মায়া সঙ্গে সঙ্গে বলল, মাথা ঠিক আছে আপনার? আমি এই অবস্থায় এখান থেকে বের হতে পারবো না। দেন না, প্লিজ নিয়ে আসেন না। কৌশিক হাসি চেপে বলল, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু থ্রি পিস আনতে গিয়ে যদি ফুপি দেখে ফেলে পরে তোর সমস্যা হবে না। ওপাশ থেকে এবার নির্লজ্জ ভঙ্গিতে মার উত্তর, এমনেও একদিন না একদিন সবাই জানতেই পারবে। কোন সমস্যা নাই, আপনি চান। কৌশিক 2 হাত তুলে নাটকীয় গলায় বলল, বাবা রে বাবা, তোর কলিজা আছে, মানতে হইব। আচ্ছা, আমি যাচ্ছি। 2 মিনিট ওয়েট কর, আমি 10 মিনিটে চলে আসছি। মায়া ভেতর থেকে হাসতে হাসতে বলল, 2 মিনিট না, 10 মিনিট না, আপনি 30-40 মিনিট পরে আসেন, আমার কোনো সমস্যা নাই। শাওয়ার নিতে আমারও সময় লাগবে। কৌশিক মাথা নাড়ল,
ঠোঁটের কোণে হাসি রেখে বলল, ঠিক আছে। বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরের দিকে হেঁটে যেতে যেতে নিজের মনে বিড়বিড় করল, এই মায়াও না একটা ঝামেলা শুরু করবেই করবে। বলেই কৌশিক রুম থেকে বেরিয়ে গেল। মায়ার রুমের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিডোরে হঠাৎ রোহিত এসে হাজির। কৌশিক তাকিয়ে বলল, কি ব্রো, কোথায় যাওয়া হচ্ছে শুনি? রোহিত আর চোখে তাকিয়ে হাসি মুখে বলল, সেটাই তো আমার প্রশ্ন। এইদিকে কই যাচ্ছ কৌশিক ভাইয়া? তোমার রুম তো ওইদিকে, তাই না? আচ্ছা আচ্ছা, তুমি আমার ভাবির জন্য জামা আনতে যাচ্ছ না তো? রোহিতের মুখ থেকে এমন কথা শুনে কৌশিক স্থির হয়ে গেল। চোখ বড় করে অবাক হয়ে বলল, তোকে কে বলেছে এইসব? রোহিত বেজে গেল হালকা রসিক ভঙ্গিতে। এই জন্যই মানুষ বলে, বিয়ের পর ভাই আর আপন থাকে না, ভাবি হয় আপন। আর তুমি এখনো বিয়ে হয়নি, অথচ আমার থেকে এত বড় কথা লুকালে। আমি কি বলে দিতাম নাকি সবাইকে? কৌশিক কাঁধ একটু সরিয়ে বলল, আরে আমার ভাই, আমাকে ভুল বুঝিস না। হুট করে সব হয়ে গেছে, তো বলার মতো তেমন সুযোগ হয়নি। কৌশিক কথাটা বলে একটু থামল, তারপর আবার রোহিতের পানে চেয়ে বলল, আচ্ছা, তোকে এইসব কথা কে বলেছে শুনি? কৌশিক মুখ চেপে হাসল, বলবো না। তোর বলতেও হবে না। কাল মার সাথে কথা হয়েছে, তাই না? সেই নিশ্চয়ই বলেছে আমাদের সম্পর্কের কথা। ঠিক বললাম তো? হ্যাঁ, তা নয়তো আর কে বলবে আমাকে? তুমি। আরে সরি ইয়ার, ইটস ওকে। কিছুক্ষণ নীরবতার পর কৌশিক হেসে বলল, ওহ, সেই জন্যই বলি, আমরা একই বাড়িতে একই রুমে সারা রাত থাকার পরেও এখনো পর্যন্ত কেউ না আমার খোঁজ নিল না মার। এটাও নিশ্চয়ই তুই হ্যান্ডেল করেছিস, তাই না? রোহিত মাথা নাড়িয়ে উত্তর দিল, হ্যাঁ। রোহিতের কথাটা শেষ হতেই কৌশিক হঠাৎ এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রোহিত কিছুটা অবাক, কিছুটা আপ্লুত। কৌশিকের কণ্ঠে তখন আবেগ মেশানো উষ্ণতা। থ্যাঙ্কস ভাই, তুই আমার ছোট হয়েও ছোট থেকে আমার কত খেয়াল রাখিস, আমাকে সব বিপদ থেকে বাঁচাস। অথচ এইসব আমার করার কথা ছিল। শুন, তোর যখন যা ইচ্ছা বা তোর কোনো সাহায্যের দরকার পড়লে অবশ্যই আমাকে বলবি, বুঝলি? না হলে আমি আমার ছোট ভাইয়ের কাছে আজীবন ঋণী হয়ে থাকব। একটু হলেও তোর ঋণ পরিশোধ করার সুযোগ দিস আমায়। রোহিত তাড়াতাড়ি কৌশিকের কাঁধে হাত রাখল, মুখে হালকা হাসি। আরে আরে ভাইয়া, তুমি এইসব কি বলছো? আমি করি আর তুমি করো, বিষয়টা তো একই, তাই না? কৌশিক হেসে মাথা নাড়ল। তারপরেও বল, তোর কি চাই? রোহিত মাথা নেড়ে বলল, আমার কিছু চাই না। তুমি আছো আমার সাথে, আমার পুরো পরিবার আছে, এটাই অনেক। আমি আছি, আর সারা জীবন থাকবো। আমরা এমনি ভাই ওরফে ফ্রেন্ড হয়েই থাকবো। তারপরেও বল, তোর কি চাই? আমি প্রমিস দিচ্ছি, তুই যা চাবি তাই পাবি। রোহিত হেসে চোখ তুলে তাকালো। পাক্কা? হ্যাঁ হ্যাঁ, পাক্কা প্রমিস। রোহিত একটু ভেবে নরম গলায় বলল, আচ্ছা, এখন আমার কিছু চাই না, কিন্তু কখনো যদি কোনো কিছুর দরকার পড়ে অবশ্যই চেয়ে নেব। তুমি তোমার প্রমিস মনে রেখো। কৌশিকের ঠোঁটে একরাশ মায়া মেশানো হাসি ফুটল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তুই নিচে যা, তাহলে আমি মার রুম থেকে আসি। রোহিত মাথা নাড়িয়ে হাসল। আচ্ছা ভাইয়া। বলেই দুইজন দুই দিকে চলে গেল। কৌশিক চুপচাপ মার রুমে ঢুকল। সে দেখল রুমে কেউ নেই। চটপট সবকিছু লক্ষ্য করে মার জামা কাপড় খুঁজতে লাগল। নানা কোণা খুঁজে তাকিয়ে উল্টে অবশেষে সে পেল জামা কাপড়ের ব্যাগটা। ব্যাগ থেকে তিনটে জিনিস বেছে নিল পাতলা দেখেই, একটা নীল শাড়ি, সাথে নীল ব্লাউজ আর ইনার স্কার্ট। এগুলো সাবধানে একটি শপিং ব্যাগে ভরে সে রুম থেকে বের হলো। নিজের রুমে ফিরে খাটের কোনায় শপিং ব্যাগটি রেখে কৌশিক মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া শোন, আমি একটু বাইরে যাচ্ছি। থ্রি পিস আনিনি, শাড়ি খাটের কোনায় রাখা আছে, নিয়ে নিস। মায়া ওয়াশরুম থেকে মুখে ছোট্ট স্বর মিশিয়ে উত্তর দিল, ঠিক আছে। মার কথার সঙ্গে সঙ্গে কৌশিক চলে গেল। প্রায় ঘন্টাখানিক সময় পার হয়ে গেল। ওয়াশরুমের দরজা খুলে মায়ার রুমের চারপাশে নজর বুলিয়ে কেউ আছে কিনা দেখল। কেউ নেই দেখে তাড়াতাড়ি খাটের কোণা থেকে শপিং ব্যাগটি তুলে আবার ওয়াশরুমে ঢুকল। 5 মিনিটের মধ্যে শাড়ি পরে ভেজা চুল তোয়ালে দিয়ে মুড়ে বের হলো মায়া।
তারপর রুমে ঢুকেই চুল শুকানোর জন্য ফ্যানের ভোল্টেজ বাড়িয়ে দিল। চুল থেকে তোয়ালেটা সরিয়ে নিলেই চুল থেকে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। মুখে একটু রাগ মেশানো বিস্ময়। এই সব তোয়ালেট দিয়ে চুল মুছা যায়? এটা তোয়ালেট না ষাঁড়ের চামড়া। মায়া তোয়ালেট দিয়ে আস্তে আস্তে চুল ছাকাতে লাগলো। একবার চুলকে সামনে নিয়ে আবার পেছনে সব চুল একত্র করে তোয়ালেট দিয়ে মুছার চেষ্টা করছিল। এমন সময় হঠাৎ রুমের দরজা খুলে প্রবেশ করলো কৌশিক। তার চোখ থমকে গেল মার উন্মুক্ত ফর্সা পিঠ দেখে। মায়া তখনও টের পায়নি যে কেউ রুমে ঢুকেছে। কৌশিক এক পা করে এগিয়ে গেল। মার কাছে এসে হালকা ঝুঁকতেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। মায়া সব চুল মাথায় নাড়িয়ে পেছনে নিতেই লম্বা ঘন ভেজা চুলগুলো সব কৌশিকের মুখে এসে বাড়ি খেল। কৌশিক চিৎকে মুখ চেপে দূরে সরে গেল। দিলি তো পুরো মুডের 13টা বাজিয়ে। মায়া অবাক হয়ে পেছনে তাকিয়ে বলল, কৌশিক ভাই, আপনি কখন আসলেন? কৌশিক এক হাত দিয়ে মুখের ওপর পড়ে থাকা চুলের পানি সরাতে লাগল। মাত্রই আসলাম। আর এত জোরে কেউ চুল ছাকায় নাকি? সরি, আমি খেয়াল করিনি। মনে হয় খেয়াল না করে ভালোই করেছি। আপনার মনে কি ছিল শুনি? কৌশিক একটু ধীর কণ্ঠে বলল, কি আর হবে, তোর চুলে ভেজা ঘাড়ে একটা চুমু খেতে চেয়েছিলাম। তা আর হলো কই? মায়া হেসে মুখ চেপে বলল, বেশ হয়েছে। কৌশিক গম্ভীর স্বরে ফিরে বলল, কি বললি? হঠাৎ কৌশিকের এমন গম্ভীর কণ্ঠ শুনে মায়া পেছনে আমতা আমতা করে বলল, সরি, কিছু না। কৌশিক এক পা দুপা করে মার দিকে এগোতে লাগলো, আর মায়া এক পা দুপা করে পেছনে সরে গেল। কৌশিক হালকা হাসি নিয়ে বলল, বাই দ্য ওয়ে, মায়া, তুই কিছু ভুলে যাচ্ছিস না তো? মায়া কণ্ঠ কেঁপে কেঁপে বলল, ক কি? কথাটা বলতে বলতে মায়া এক পর্যায়ে দেওয়ালের সঙ্গে থেকে গেল। কৌশিক ধীরে এগিয়ে এসে এক হাত দেওয়ালে দিয়ে দাঁড়ালো। রুমের আলোয় তার চোখে মৃদু কৌতূহল চিলমিল করছিল। হালকা ঝুঁকে কৌশিক বলল, এই যে, কালকে ফ্রিতে আমার গান শুনে দিব্যি ঘুমালি। গান শুনে বললিও না কেমন গাইলাম, বা একটা থ্যাঙ্কস পর্যন্ত দিলি না। ডাইরেক্ট আরামসে ঘুমের দেশে পাড়ি দিলি। মায়া কপালে হাত রেখে চোখে লজ্জা আর অপ্রস্তুতি নিয়ে বলল, ওহ, সরি কৌশিক ভাই, আসলে। মায়া কথাটা শেষ হওয়ার আগেই কৌশিক এক হাত দিয়ে মার কোমল পেটে শক্ত করে গুজে দিয়ে মায়াকে হালকা উঁচু করে নিজের কাছে নিয়ে আসল। মায়া হকচকিয়ে উঠল। কাপা কাপা কণ্ঠে অনুনয় করল, ক কি করছেন কৌশিক ভাই? কৌশিক মার ঠোঁটের দিকে ঝুঁকে বলল, দেখতে পাচ্ছিস নাকি করছি? সরি বললাম তো। সরিতে কাজ হবে না। এখন থেকে তুই সামান্য পরিমাণ ভুল করলে এটার একমাত্র শাস্তি হবে কিস, আর একটু বড় ভুল করলে শাস্তি হবে বাস। কৌশিক কথাটা শেষ হওয়ার আগেই মায়া কৌশিকের ঠোঁটে আঙুল রেখে দিয়ে বলল, অসভ্য, যখনই দেখো তখনই মুখে আজে বাজে কথা। এই আপনার মুখ দিয়ে কি ভালো কথা বের হয় না? না, বের হয় না। অসভ্য। কড়া করে একখান কিসি দে চান। আমি পারবো না। দিবি না? না, দিবি না তো। বলছি না আমি পারবো না। দিব না মানে দিব না না ন। মার কথার মাঝেই কৌশিক তার ঠোঁট দিয়ে মার গোলাপি ঠোঁট জোড়া নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল। মায়ার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে কৌশিককে আঁকড়ে ধরল। কৌশিকের বুক বরাবর হাত রেখে মায়া চেষ্টা করল সরবার জন্য, কিন্তু পারল না। কৌশিক এক হাত দিয়ে মার কোমর আরো শক্ত করে চেপে ধরল, আর অন্য হাত দিয়ে মার ঘাড় ধরল। পিছনে দেওয়াল আর সামনে কৌশিক কোনো পথ না থাকায় মায়া বিন্দুমাত্র নড়তে পারল না। কৌশিক পাগলের মতো মার গোলাপি ঠোঁট চুমু দিতে লাগল। প্রায় 10 মিনিট পর ঠোঁট ছেড়ে কৌশিক মায়াকে এক টানে উল্টো ঘুরিয়ে দেওয়ালের সঙ্গে ঠেসে ধরল। মার পিঠ থেকে সমস্ত চুল সরিয়ে দেওয়ায় ফর্সা পিঠ আবারও উন্মুক্ত হয়ে গেল। কৌশিক সঙ্গে সঙ্গে মার পিঠে চুমু দিতে থাকল। এক পর্যায়ে মার ঘাড়ে মুখ খুঁজে দিয়ে গভীর চুমু দিতে লাগল। যেখানে চুমু দিচ্ছিল সেখানে লালচে দাগ পড়তে লাগল। কৌশিক পাগলের মতো মার ঘাড়ে চুমু খাচ্ছিল। মায়া এবার সহ্য করতে না পেরে আস্তে করে শব্দ করে উঠল, আহ! শেষে মায়া আর সহ্য করতে না পেরে গুনগুন করে কেঁদে উঠল। কৌশিক টের পেয়ে মায়াকে সামনে ঘুরিয়ে দিয়ে খোর লাগা কণ্ঠে বলল, উম্মু জান, কি হলো? কাঁদছিস কেন? আমার মুড নষ্ট করিস না তো। মায়া কান্না ভেজা স্বরে বলল,
আর সহ্য করতে পারছি না কৌশিক ভাই। কৌশিক ঘোর লাগা স্বরে বলল, উমম জান, মুড নষ্ট করিস না তো। তুই কাছে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না রে জান। মার এবার একটুরেও জোরেই কেঁদে উঠল। বলল, প্লিজ কৌশিক ভাই, আমি আর নিতে পারছি না। এই কান্না করছিস কেন? ধাত্রা আর কিছু করব না খুশি। কৌশিকের কথা শুনে মায়া কৌশিককে জড়িয়ে ধরে বলল, কখনো ছেড়ে যাবেন না তো? ছাড়াছাড়ির কোন প্রশ্নই ওঠে না। প্রমিজ, প্রমিজ। কৌশিক ধীরে ধীরে মার মুখটা তুলে তার দিকে তাকালো, চোখে এক ধরনের মৃদু উচ্ছ্বাস আর উত্তেজনা। ঘোর লাগা কণ্ঠে বলল, এখন তো থামিয়ে দিলি, কিন্তু যেই দিন আমার হাতে পার্মানেন্ট লাইসেন্স চলে আসবে না, মায়া, আইসর, এমন আদর করব, এমন আদর করব। একটু থেমে হালকা ঝুঁকে কৌশিক যোগ করল, সামলাতে পারবি তো জান? মায়া চোখ মুখে কৌশিকের দিকে আচোখে তাকিয়ে হঠাৎ কৌশিকের বুকে পাঞ্চ মেরে বলল, অসভ্য। কৌশিক হেসে মাথা নেড়ে বলল, অসভ্য টসভ্য পরে বলিস। আগে আমার সাথে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? শব্দটা শুনে মায়া চোখ বড় করে অবাক হয়ে গেল। খুশিতে তার পা মমেচেতে লাফিয়ে উঠল। মুখে কণ্ঠে ঝলমল করে বলল, ওয়াও, আমার জন্য সারপ্রাইজ? কই কৌশিক ভাই, তাড়াতাড়ি দেন না। দিচ্ছি দিচ্ছি, তুই আছে বিছানায় বস। মায়া আর কথা না বলে খুশিতে সোজা বিছানায় বসে পড়ল। কৌশিক ধীরে ধীরে টেবিলের দিকে এগোলো, হাতের মধ্যে কাগজে মোড়ানো একটি মাঝারি সাইজের প্যাকেট। মার চোখ চকচক করে জিজ্ঞেস করল, কৌশিক ভাই, কি আছে এটার ভেতরে? কৌশিক এক অজানা হাসি খেলিয়ে বলল, আহা, সেটা তো খুললেই দেখবি। একটু ধৈর্য ধর, বিশেষ করে তোর জন্যই আনা। আচ্ছা গেস কর তো কি হতে পারে? আগে বলেন খাবার নাকি কোন জিনিস? বলে দিব। না বলতে হবে না, শুধু এটা বলেন যে খাবার নাকি কোন জিনিস। খাবার। মায়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে কৌতূহক চোখে কৌশিকের দিকে তাকিয়ে বলল, তাহলে সেটা আমার পছন্দের গুড়ের জিলাপি, তাই না কৌশিক ভাই? কৌশিক প্যাকেটটি খুলে মার সামনে ধরে বলল, হ্যাঁ, তোর গুড়ের জিলাপি। মার চোখ ছানাবড়া হয়ে গেল। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল, মুখে শুধু এক ধরনের খুশি আর আকাঙ্ক্ষা। কৌশিক মুচকি হেসে বলল, এইভাবে তাকিয়েই থাকবি নাকি খাবি? মায়া প্যাকেটটি কৌশিকের হাত থেকে নিয়ে নিজের দিকে নিয়ে নিল। সকালে খিদে তার উপর জিলাপি দেখেই খিদেটা আরো বেড়ে গেল। লোভ সামলাতে না পেরে একটা জিলাপির টুকরো হাতে তুলে নিয়ে খেতে শুরু করে দিল। কৌশিক মার খাওয়ার দিকে আনমনে তাকিয়ে হেসছে। তার খাওয়ার স্পিড দেখে কৌশিক হাসি ধরে রাখতে পারল না। জান, আস্তে খা। এইভাবে কেউ খায় নাকি? বিষম খাবি তো। চুষে চুষে রসটা বের করে করে খা জান, মজা পাবি। মায়া খাওয়ার মাঝে অল্প রাগ আর খিদে মিশিয়ে বলল, আমার কাছ থেকে জিলাপি খাওয়ার শিখে এখন আপনি শেখাচ্ছেন কিভাবে আমি জিলাপি খাবো? নিকুচি করি আস্তে খাওয়ার। জানেন, আমার ছোট্ট পেটে কত খিদে জমেছে। সকাল থেকে কিছুই খাইনি আমি। তাই আমার খাওয়ার মাঝে ডিস্টার্বও করবেন না তো? কৌশিক ভ্রকুচকে মাথা নেড়ে বলল, করলাম না ডিস্টার্বও। মন ভরে গিল তুই। মম, চলেবে।